তারেক রহমানের যে আজকে এই দ্বিতীয় দিনে প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তিনি যাচ্ছেন আজকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। তো আমরা এখন আছি সাভার, এরই মধ্যে আমরা সাভার যে বাজার, এটি যদি সুনির্দিষ্টভাবে আমরা বলি, এই এলাকাটির নাম হচ্ছে পাকিজা স্ট্যান্ড, সেটি কিন্তু আমরা পার হচ্ছি, বহরের সঙ্গেই আমরা আছি। তো আমরা বহরের কিছুটা পিছনে, আমরা তারপরেও যদি বলি তাহলে বলতে হবে যে সুনির্দিষ্টভাবে সেটি হচ্ছে সাভার বাজার পার হয়ে জাহাঙ্গীরনগরের কাছাকাছি, প্রায় যদি বলি যে তারেক রহমানকে নিয়ে যে বহনকারী যে বাসটি রয়েছে, অর্থাৎ যে বহরটি, সেই বহরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু সর্বশেষ তথ্য আপনাকে আমরা দিতে পারি। খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে সাভার জাতীয় স্মৃতিসৌধে যে যে গন্তব্য, সেখানে হয়তো পৌঁছে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এটি আমরা বলতে পারি। আর যে প্রসঙ্গটি আপনি এনেছেন, সেই জায়গা থেকে বলি যে আমরা দেখেছি যে আজকে একটি যে সুনির্দিষ্ট যে সময় ছিল তারেক রহমানের এই যে কর্মসূচি দুটি, সেই সময় কিন্তু আসলে অনেকটাই অতিবাহিত হয়ে গিয়েছে। তার মানে এই যে আমরা দেখছি যে মানুষের যে আসলে উৎসাহ উদ্দীপনা, সেই সঙ্গে বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীদের যে তাকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, অর্থাৎ তিনি যখন রাস্তায় নেমেছেন তারপরে আমরা দেখেছি একরকম যে খুব ধীর গতিতে আসলে তাকে, তার বহরটি, তাকে নিয়ে যে বহনকারী বাসটি খুব ধীর গতিতে তাকে নিয়ে আসলে আসতে হয়েছে এই ভিড়ের কারণে, আমরা এটা দেখেছি। এখন এখানে যে বিষয়গুলো এসেছে, আপনি খবরে যেটি বলছিলেন সেই জায়গা থেকে একটু বলতে চাই যে আজকে দুটি কর্মসূচি ছিল, তার মধ্যে একটি হচ্ছে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যে তার শ্রদ্ধা নিবেদন, সেটি, এবং সেই সঙ্গে যে কবর জিয়ারত তিনি করেছেন। অর্থাৎ যেটি হয়েছে যে দীর্ঘদিন পর, যেমন একদিকে প্রায় 17টা বছরের বেশি নির্বাসিত জীবন, সেই সঙ্গে যদি বলি যে এই যে শেরেবাংলা নগরে এসে যে শ্রদ্ধা নিবেদন করা, বাবার কবরে আসা, কবর জিয়ারত করা, সেটিও কিন্তু দীর্ঘ প্রায় 19 বছর পরে আমরা দেখছি। সেটি 2006 সালে তিনি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি এখানে এসেছিলেন। তারপরে এই আজই তিনি সেই শেরেবাংলা নগরে বাবার কবরের পাশে তিনি এসেছেন। খবরেই আমরা জানাচ্ছিলাম দর্শকদের যে তিনি অনেকটাই আবেগাপ্লুত হয়েছেন আজকে এই এই সমাধিতে এসে, বাবার কবরের পাশে এসে, এমনটা আমরা দেখেছি। তো এখন পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্দেশ্যে সাভারে আসলে এই যাত্রা, আমরা খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছি। আশা করছি যে খুব বেশি সময় হয়তো লাগবে না, খুব কাছাকাছি অনেকটাই এসেছে। তো গাড়ির গতি কিছুটা ধীর, তারপরেও এগিয়ে যাচ্ছে। দুই পাশে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি আজকে তাকে শুভেচ্ছা জানাতে, তাকে অভিবাদন জানাতে আমরা দেখেছি একেবারেই যে মানুষের যে আসলে বাঁধভাঙা উচ্ছ্বাসের যে জায়গাটি, আমরা এটিও দেখেছি যে তারেক রহমান যে বাসটিতে যাত্রা করছেন আজকে, তিনিও খুব উচ্ছ্বসিত আমরা দেখেছি। তিনি সামনে দাঁড়িয়ে এই রাস্তার যে পারের মানুষগুলো, পাশের মানুষগুলো আছেন, তাদেরকে তিনি অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। হাত ইশারা দিয়ে তিনি আসলে তার ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, এমনটা আমরা দেখেছি। একটা আশা আকাঙ্ক্ষার জায়গা আসলে তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। যে প্রত্যাবর্তনের যে ইতিহাস আছে, আমরা যদি দেখি বাকবদলের বিভিন্ন সময়ের রাজনীতিতে, সেই জায়গা থেকে একটি নতুন করে যোগ হয়েছে গতকালই, সেটি 25 ডিসেম্বর। এই যে প্রত্যাবর্তন তারেক রহমানের, সেটি নতুন করে এই প্রত্যাবর্তন ইতিহাসে আরেকটি নতুন মাইলফলক ইতিহাস যোগ হয়েছে নিঃসন্দেহে। আমরা দেখেছি অভূতপূর্ব অবস্থা দেখেছি, যিনি যখন বাংলাদেশের মাটিতে তিনি পার রেখেছেন, এই সারা দেশ থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে যে অজস্র লাখ লাখ মানুষের যে আগমন, গন্তব্য এই ঢাকায়, সেটি নিশ্চয়ই দেশবাসী আসলে দেখেছে। ইতিহাসের অংশ হওয়ার জন্য যে মানুষের উদ্গ্রীব, সেটি আমরা দেখেছি। তিনি এসে গণসংবর্ধনায় থেকেছেন, সেখানে তিনি অল্প বিস্তর বক্তব্য রেখেছেন। অর্থাৎ তার যে এই যে দীর্ঘ 17 বছর পরে দেশের মাটিতে এসে, মানুষের সামনে এসে কথা বলা, জনসমুদ্রের সামনে এসে আসলে কথা বলা, সেটিও একটি অভূতপূর্ব দৃশ্য ছিল, সেটিও আসলে সারা দেশবাসী দেখেছে। তো সেখানেও তিনি বার্তা দিয়েছেন। বিভিন্ন সময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সভা সমাবেশে অংশ নিয়েছেন, সেখানেও যেমন বিভিন্ন ধরনের বার্তা তিনি দিয়েছেন। সেটি যেমন এক ধরনের আসলে বিষয় ছিল, এক ধরনের ভাইব ছিল, সেটি আমরা গতকালের যে তার যে কথা, তার যে বার্তা, সেটি আসলে
একেবারেই অন্যরকম। সেখানেও আসলে উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা। আমরা দেখেছি সর্বস্তরের যে জনতা যারা এসেছিলেন তাদের মধ্যে উচ্ছ্বাস দেখেছি, তাদের মধ্যে আশা-আকাঙ্ক্ষার জায়গাগুলো আরও একটা বেড়েছে, প্রত্যয়ী হতে দেখেছি। তারা তারা অঙ্গীকারবদ্ধ দেখেছি যে তার কথায়, তারেক রহমানের কথায় তারাও আসলে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তার সঙ্গে তাকে সামনে রেখে, এমন প্রত্যয়ী আমরা হতে দেখেছি আসলে মানুষকে। এটা তিনি যে বার্তাটি আসলে দিয়েছেন, সেই বার্তাটি আসলে সামনে এসেছে, সেটি নিয়েও এখন আলোচনার জায়গা তৈরি হয়েছে। তিনি ঐক্যের বার্তা দিয়েছেন, তিনি সবার সহযোগিতা দিয়েছেন, কোনোভাবেই যে কোনো মূল্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়গুলোর প্রতি তিনি অনেকটা জোর দিয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেছেন। তিনি নতুন একটি বার্তাও কিন্তু সামনে নিয়ে এসেছেন, যে বার্তাটি নিয়েও আজকে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে, একটি বিশ্লেষণের জায়গা তৈরি হয়েছে। সেটিকে বলা যায়, তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ মার্টিন লুথার কিং এর যে বিখ্যাত যে উক্তিটি রয়েছে, সেই উক্তি যে আই হ্যাভ এ ড্রিম, সেটিকে ধারণ করে বা সেটির আদলে, সেটির সুরে তিনি কথা বলেছেন। অর্থাৎ এই যে আশা আকাঙ্ক্ষার জায়গাটি তৈরি করে দেয়া, মানে উজ্জীবিতের জায়গাটি আসলে তৈরি করে দেয়া, সেটি আমরা দেখেছি তারেক রহমানের এই প্রত্যাবর্তনে সেটি ঘটেছে। আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি দলের নেতাকর্মীরা বলার চেষ্টা করেছেন যে তারেক রহমানের যে ফেরা নিয়ে যখন মাঝে কিছুটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে, সেটি নিয়েও যেমন উদ্বেগের একটি জায়গা আমরা দেখেছি, এমনটাও দেখেছি নেতাকর্মীরা বারবারই আসলে বলেছেন যে তিনি অবশ্যই শীঘ্রই দেশে ফিরবেন এবং তার ফেরাকে তারা এক ধরনের পুঁজি হিসেবে নেবেন। এই বার্তাগুলো আমরা দেখেছি। অর্থাৎ সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে তারা সেই নির্বাচনকে সামনে রেখে তাদের যে অর্থাৎ নেতাকর্মীদের, অর্থাৎ এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, এটাকে আসলে পুঁজি করে প্রচারণায় আসলে আরও গতিবেগ আনার যে প্রক্রিয়া, সেটি কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে। তো আমরা বহরের সঙ্গে আছি দর্শক। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বহর সাভারের স্মৃতিসৌধের, আমরা অনেকটাই কিন্তু কাছাকাছি আসলে চলে এসেছি। বহরটিও কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়েছে আমাদের সেখানে, অর্থাৎ সামনে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছে। আমরা আরও আরিফুল জাতীয় স্মৃতিসৌধের সামনেই অবস্থান করছে। আমরা নিশ্চয়ই দর্শক আমরা জানাতে চাই যে মূলত যে এই যে বহরটি আছে, তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে, সেটিও আমরাও বহরের সঙ্গে আছি, আমরাও কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই যে গন্তব্য, অর্থাৎ এই যে বহর, তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন করবেন, সেইখানে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমরা চলে যাব আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সেখানে আছেন, আরিফের কাছে। আরিফ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানতে চাই এখন বহরটি, অর্থাৎ তারেক রহমানের যে বহনকারী বাসটি কতটা কাছাকাছি আছে জাতীয় স্মৃতিসৌধ থেকে, জানতে চাই আরিফ। এখন আমরা যতটুকু জানতে পেরেছি, সাভারের যে গ্যান্ডা এরিয়া এবং কি যে ইউটার্ন রয়েছে, সেই ইউটার্নের আশেপাশে সেই বহরটি রয়েছে এবং কি সেই বহরের যে সেই ধীরগতি কারণে বলা যেতে পারে সাভারের স্মৃতিসৌধে আসতে বলা যায় যে প্রায় 1 ঘন্টা নাগাদ সময় লাগতে পারে। সেই বিষয়টাও কিন্তু আমরা যতটুকু ধারণা করতে পারছি। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে এখানে সকাল 11টা থেকে দলের নেতৃবৃন্দরা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা, তারা কিন্তু অধীর আগ্রহে তারা এখানে উপস্থিত রয়েছেন। এমনকি বলা যায় যে এই শীত উপেক্ষা করে তারা কিন্তু একবারের জন্য তারা অন্য কোথাও সরে যাননি। পুরো রাস্তাটির মধ্যেই, রাস্তার উপরে বা সড়কটার উপরেই কিন্তু তারা অবস্থান করছেন। এমনকি কেউ কিন্তু বসে গিয়েছেন। এত ধীরগতি গাড়ির যে সময়টা লাগছে, তারপরেও কারোর মধ্যে কিন্তু সেই ধরনের বিড়ম্বনা কিংবা বিরক্ত বোধ হওয়া, সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এছাড়াও যদি আমি একটু বলতে চাই যে এই
সাভার স্মৃতিসৌধে শহীদদের সূর্য সন্তানদের যিনি শ্রদ্ধা ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন করবেন সেটা কিন্তু সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে। তাই তার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং কি মঈন খান, এছাড়াও আমরা লুৎফুজ্জামান বাবরকে দেখেছি, তার পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়ে গেছে সন্ধ্যার আগেই। এখন তিনি আসবেন সেই সূর্য সন্তানদের যে স্মৃতিসৌধ, যে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে এসে তিনি দোয়া এমনকি মোনাজাত করে এখান থেকে বের হয়ে যাবেন, সেই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করে বলছি। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে এইখানে যে জমায়েত হয়েছে সেই জমায়েতটা আসলে দেখার মতো, কারণ হচ্ছে শুধুমাত্র যে নেতাকর্মী তা কিন্তু নয়। যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যখন গাড়ি বহরটি কাছাকাছি পর্যায়ে চলে আসে যে কোনো জায়গাতেই, সেখানে শুধু যে নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যাটাই থাকে তা কিন্তু নয়, তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে, ফুটপাতের দোকানগুলো যেগুলো রয়েছে, এমনকি অন্যান্য যে ব্যবসা খাতে যারা নিয়োজিত থাকে, তারাও কিন্তু একবার প্রিয় নেতাকে দেখার জন্য সেখানে উপস্থিত হয় এবং কি গাড়ির সামনে চলে আসেন। সেটার কারণে কিন্তু অনেকটা যে জনতার যে একটা ঢল নামে বা নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে একটা ঢল নামে, সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি গতকাল থেকেই। আপনি জানেন যে গতকাল আসার পর থেকে তার যে পরিকল্পনা বা তার যে দিনের কার্যক্রম, সেই কার্যক্রম অংশ হিসেবেই কিন্তু আজকে তার বাবার কবর জিয়ারত করার পরবর্তীতে সাভার স্মৃতিসৌধে সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এমনকি দোয়া মোনাজাত করে তিনি কিন্তু ঘরে ফিরবেন বা বাসায় ফিরবেন, সেই বিষয়টা কিন্তু ছিল। এমনকি আগামীকাল যে পরিকল্পনা রয়েছে তার প্রতিদিনের যে দিনের কার্যক্রম, সেই কার্যক্রম বলা যায় যে কালকে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এমনকি নির্বাচন অফিসে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি রয়েছে গণ অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন, আহত যোদ্ধা, তাদেরকে দেখতে কিন্তু পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। তো সব কিছু মিলেই যদি এই পরিমাণ ধীরগতির কারণেই এই অপেক্ষা, তবুও তারা বলছেন, এইখানকার যারা নেতাকর্মী আছেন তারা বরাবরই বলছেন যে গতকালকে প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পারেনি, কিন্তু এখানে আসলে অবশ্যই তাকে দেখেই ঘরে ফিরবে, সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করেছেন। কারণ গতকালকে আপনি জানেন যে যখন তিনি বাংলাদেশে মাটিতে পা রাখেন, তার যে দেশপ্রেম, দেশাত্মবোধ কিংবা দেশের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন তার প্রতিটি কর্মকাণ্ডে। বিশেষ করে আমরা যদি বলতে চাই, তিনি যখন প্রথম তার যে ভেরিফাইড পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে তিনি কিন্তু সবার সঙ্গে শেয়ার করেছিলেন যে এই মাত্র বাংলাদেশের আকাশ সীমানা প্রবেশ করেছেন, সেই যে অনুভূতি, সেই অনুভূতিটা তিনি কিন্তু সেই সোশ্যাল মিডিয়া বা তার যে ফেসবুক স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের মাধ্যমেই কিন্তু তিনি সকলকে জানিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে নতুন নতুন যে তথ্য তিনি দিয়েছেন যোগাযোগ মাধ্যমে, তার মধ্যে যেটা হচ্ছে 6,314 দিন তিনি পার করেছেন, এই 17 বছর নির্বাসিত জীবন তিনি অবসান ঘটিয়ে তিনি দেশের মাটিতে ফিরছেন, সেই দিনক্ষণও কিন্তু তিনি উল্লেখ করেছেন তার যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পেজে যেটা আছে সেখানে তিনি উল্লেখ করেছেন। এবং কি তিনি এটা আসলে ধৈর্যের বিষয়, তার ভালোবাসার বিষয়, সেই ভালোবাসাটা অভিব্যক্তি বা ভালোবাসার যে বহিঃপ্রকাশ, কতটা দেশপ্রেম থাকলে তিনি প্রতিদিন তিনি কাউন্ট করে তিনি লিখে রাখতেন যে আজকে কতদিন হলো দেশ ছাড়া তিনি, তার মানে বুঝতে পারছেন যে প্রতিটা দিন তিনি কিন্তু লিখে রেখেছেন। সেই লেখনীটাই কিন্তু সমাপ্তি ঘটেছে সেই তার ফেসবুকে যে স্ট্যাটাস রয়েছে বা তিনি যে তথ্য দিয়েছেন সেখানে। এছাড়াও তিনি যখন সিলেটে পা রাখেন, সিলেটের মাটিতে যখন রানওয়েতে যখন প্লেনটি অবতরণ করে, তখনও কিন্তু তিনি জানান দিয়েছেন যে তিনি সিলেটে প্রবেশ করেছেন। সত্যি সেটা আসলে নেতাকর্মীরা সহ বিভিন্ন যারা অন্যান্য রাজনীতিবিদ ব্যক্তিবর্গ রয়েছেন বা বিভিন্ন সাধারণ মানুষ, তার প্রতি যে শ্রদ্ধা বেড়ে গেছে, তার ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, সেই দেশের প্রতি ভালোবাসা কিন্তু সেটা আসলে বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করব যে আমরা পুলিশের যে গাড়ির বহর, সেটা কিছুটা আমরা পুলিশের একটি গাড়ির বহর সেটা কিন্তু কিছুটা হলেও দেখতে পারছি।
দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করব, কাছাকাছি আসলে অবশ্যই সেটাও দেখানোর চেষ্টা করব। তবে যেটা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি গাড়ি ইতিমধ্যেই নবীনগরের দিকে আসতে শুরু করেছে, সেটা আসলে অনেকটা উচ্ছ্বাসিত বা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন তার প্রিয় নেতাকে দেখার জন্য। সে কারণেই আসলে মূলত যে পুলিশের গাড়ি বা টহলের গাড়ি কিংবা সেনাবাহিনী গাড়ি, যে কোনো গাড়ি যে কোনো গাড়ি আসুক না কেন, সেটা দেখে কিন্তু তারা অনেকটা উচ্ছ্বাসিত হয়ে পড়েন, বা তারা যেভাবে ছিলেন সে জায়গা থেকে তারা কিন্তু কাছাকাছি চলে আসেন, সড়কের কাছাকাছি চলে আসেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। তো সব কিছু মিলেই বলা যায় যে তার এই যে দেশের সেই ভালোবাসা প্রকাশ করছেন নেতাকর্মীরা, এবং কি প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সবকিছু মিলেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাকিব হোসেন, জানবো তার কাছ থেকে গাড়ি বহরটি এখন কোন জায়গাটায় অবস্থান করছেন, সবশেষ কোন জায়গাটায় তারা আছেন সেই বহরটি, সেই বিষয়টা আমরা জানবো রাকিব হোসেনের কাছে। রাকিব, আপনি শুনতে পাচ্ছেন? রাকিব, একটু জানাবেন গাড়ি বহরটি কোথায় আছে? রাকিব, এখন হচ্ছে সাভারে, এখানে কিন্তু তারেক রহমানের বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু আস্তে আস্তে হচ্ছে স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছে। সাভার পার হয়ে আমরা জাহাঙ্গীরনগরের দিকে আছি। এই বেশিক্ষণ আমাদের আসলে আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমানের বহনকারী যে গাড়িটি রয়েছে, সেই বহনকারী গাড়ি বহর স্মৃতিসৌধে আসলে পৌঁছে যাবে। আপনাদের যদি একটু দেখায়, তার গাড়ি বহর কিন্তু এখন হচ্ছে সাফার ক্রস করে জাহাঙ্গীরনগরের দিকে আসলে আছে গাড়ি বহরটি। তবে আমি একটা কথা জানাতে চাই যে আসলে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি যে এই সড়কটিতে, যেই সড়ক তার গাড়ি বহর যে সড়ক দিয়ে যাচ্ছে, সেই সড়কটিতে তার গাড়ি বহরের সঙ্গে আমরা রয়েছি। এই সড়কটির দুপাশে এখনো মানে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে যারা রয়েছেন তাদের আসলে আমরা এখানে সরব উপস্থিতি দেখেছি। তারা উচ্ছ্বাসিত হয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছেন। তারেক রহমানকে আমরা দেখেছি পুরো গাড়ি বহর যখন চলতেছিল, চলন্ত অবস্থায় তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে তার যেই লাল সবুজের রঙের যে গাড়ি বাসে করে তিনি যাচ্ছেন, সেই বাসে দাঁড়িয়ে তিনি হচ্ছে সবার উদ্দেশ্যে হচ্ছে হাত ইশারা করে সবাইকে আসলে অভিবাদন জানাচ্ছেন। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এবং আজকে যখন একটু এর আগের কথা যদি বলি, তাহলে এই যে ডিলে মানে ধীর গতিতে গাড়ি চলার মূল কারণটা হচ্ছে যে এখানে নেতাকর্মী থেকে সর্বসাধারণ মানে সাধারণ মানুষ, যারা তার সমর্থক, যারা তাকে পছন্দ করেন, যারা তাকে দেখতে এসেছেন, যে দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে তারেক রহমান এই প্রথম তিনি দ্বিতীয় দিন, আজকে তার দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিন তিনি হচ্ছে সাফারে যাচ্ছেন। এই সাফার এবং এই আশপাশের এলাকার যেসব মানুষ রয়েছেন তাদের আসলে তারেক রহমানকে দেখার জন্য একদম শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী লোকজনকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তারা রাস্তার সামনে প্লাকার্ড নিয়ে তারা স্লোগান দিয়েছেন এবং তারা তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে আরেকটা বিষয় জানাতে চাই যে তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে, আপনাকে দেখায় যে দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটি আস্তে আস্তে কিন্তু স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই গাড়ি বহরটিতে তারেক রহমান বাসে রয়েছেন এবং আগে পিছে দুই পাশে কিন্তু প্রোটোকল রয়েছে। বিভিন্ন বাহিনীর সদস্যদের আমরা সরব উপস্থিতি দেখেছি। তাদের যে প্রোটোকল, সেই প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে তারেক রহমান
তার গন্তব্যে যাচ্ছেন। এর আগে যদিও বিকেল বেলা হচ্ছে তারেক রহমানের এই স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল, কারণ যেহেতু রাস্তায় হচ্ছে তার জনসমর্থন ছিল, সাধারণ মানুষ ছিল যারা তাকে পছন্দ করে, তাদের কারণে আসলে তাদের সঙ্গে সে যে কনভারসেশন করেছিলেন আসলে গাড়িতে থেকেই তাদের সাথে হাতের ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বলেছেন, এমনটা আমরা দেখেছি। সবাইকে সরিয়ে তারপর এই কারণেই মূলত ধীরগতি হয়েছে। আরেকটা বিষয় একটু জানাতে চাই আপনাকে, যে বিষয়টি হচ্ছে যে তারেক রহমান যখন দুপুরে যখন তিনি বাসভবন মানে গুলশান থেকে গাড়ি বহন নিয়ে রওনা দেন শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে, তখন থেকেই আসলে জনসমুদ্রে পরিণত হয় পুরো সড়ক। আমাদের লক্ষ্য করেছি যে সেই গুলশান থেকে শুরু করে সেই জনস্রোতে সে ঠেকে হচ্ছে ইয়েতে আপনার হচ্ছে যে জিয়া উদ্যানে। আমি একটু দেখাই তারেক রহমানের যে বাসটি, আমাদের গাড়ি বহরে তারেক রহমানের যেই লাল সবুজের যে বাসটি আমরা একটু দেখাই যে বাসে কিন্তু তারেক রহমান হাতের ইশারা দিচ্ছেন এবং তিনি সবার সাথে আসলে অভিবাদন জানাচ্ছেন এবং সবাইকে ভালোবাসা জানাচ্ছেন যে সবার সাথে আছেন, এবং এই সাধারণ মানুষকে কিন্তু এইভাবে অভিবাদন জানিয়ে কিন্তু তার গাড়ি বহর এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের এই কুশল বিনিময়, যে উদ্দীপ্ত, তার উচ্ছ্বাস, তার আন্তরিকতা, সেই জিনিসগুলো আসলে সাধারণ মানুষকে মুগ্ধ করেছে এবং নেতাকর্মীদের মুগ্ধ করেছে। তারা যেটা বলেছেন যে তারা নেতাকে খুব কাছ থেকে দেখতে পেয়েছেন এবং একটু এই যে গাড়ি বহরের মাঝখানে অর্থাৎ লাল সবুজের রঙে মোড়ানো গাড়িতে কিন্তু তারেক রহমানকে কিন্তু আমরা একটু দেখাই আপনাদের, যে পুরো গাড়িতে তারেক রহমান বসে আছেন। বসে যারাই সামনে যে তার সমর্থক অথবা নেতাকর্মীরা, জনসাধারণ যখন তার সাথে কথা বলার চেষ্টা করছেন, তখন কিন্তু আসলে তিনি করছেন। এখন যেহেতু রাস্তাটা এই যে সাভার আমরা পার হয়ে জাহাঙ্গীরনগরের দিকে আছি এবং এই রাস্তাটা একটু এখানে আসলে রাস্তাটা একটু ফাঁকা রয়েছে, তাই তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সে গাড়িটি নিয়ে তিনি আসলে চলে যাচ্ছেন। এই যে গাড়িটি যদি আপনাকে দেখাই, গাড়িটি কিন্তু তার বহনকারী গাড়িটি এক এক করে আসলে সাভার স্মৃতিসৌধের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। একটু দেখাচ্ছি তার সেই গাড়ির সামনে দাঁড়িয়ে, অর্থাৎ এই একদম গাড়ি বহরের সাথেই আছি। আমি আপনাকে যদি সর্বশেষ তথ্যটা দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে এই যে যাত্রাটি আজকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে, সেটি এখন একেবারে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এখন এই গাড়ি বহরটি অবস্থান করছে। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, আমার সহকর্মী ক্যামেরা পার্সন আছেন, তিনি নিশ্চয়ই দেখাচ্ছেন যে গাড়িটি কিন্তু আমরা ঠিক একেবারেই বহরের সঙ্গে, অর্থাৎ যে বাসটি বহন করে নিয়ে যাচ্ছে তারেক রহমানকে, সেই বাসের কিন্তু একেবারে আমরা পিছনে, অর্থাৎ দুটি গাড়ি পরেই কিন্তু আমরা আসলে আছি বহরের সঙ্গে। নিশ্চয়ই কিছুটা হলেও আমরা দেখাতে পারছি। আমরা যেটি বলতে চাই সাথী, সেটি হচ্ছে যে আসলে এই যে তারেক রহমানের দেশে ফেরা প্রত্যাবর্তন, এই যে আজকের যে দ্বিতীয় দিনে যে তার যে কর্মসূচি, সেই কর্মসূচিটি হচ্ছে দুটি কর্মসূচি ছিল, সে একটি কর্মসূচি সম্পূর্ণ করে এখন আরেকটি কর্মসূচি। এই কর্মসূচিটি অর্থাৎ এই যে শ্রদ্ধা নিবেদন সাভারে জাতীয় স্মৃতিসৌধে, সেটি কিন্তু দলের পক্ষ থেকেও বলা হয়েছিল যে একটি নির্ধারিত সময় ছিল, সেটি কিন্তু আসলে অনেক আগেই পার হয়ে গিয়েছে। তার মানে বিষয়টি হচ্ছে যে এই যে মানুষের যে উৎসাহ, সেটি আমরা আসলে দেখছি যে বাঁধভাঙ্গা যে উচ্ছ্বাস, আনন্দের যে জায়গাটা, সেটি কিন্তু আসলে মূলত একটু এই যে কর্মসূচি, অর্থাৎ যে জায়গাগুলোতে যাওয়ার জন্য যে সময় মতো যেতে না পারা, সেটি কিন্তু আসলে মূল বিষয় আমরা দেখেছি। আমরা এখন কিন্তু অনেকটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল যে গেটটি আছে, সেই গেটের সামনে কিন্তু অনেকটাই কিন্তু এই যে বহর কিন্তু একেবারেই অনেকটা স্থির অবস্থায় আছে। কারণ হচ্ছে নিশ্চয়ই যে সামনে যে অর্থাৎ যে তারেক রহমান বাসে দাঁড়িয়ে যে চারপাশের যে সমর্থক যারা আছেন, তারা যে তাকে অভিবাদন জানাচ্ছে, সেই অভিবাদনের সেই অভ্যর্থনার জবাবটি আসলে তিনি বারবার কিন্তু দিয়ে আসছেন। আমরা দেখেছি একেবারে আজকে তিনি শেরেবাংলা নগরে যে উদ্দেশ্যে যখন রওনা করেছিলেন গুলশানের বাসা থেকে, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ এই যে